গতকাল বিশ্বকাপের স্বপ্ন থেমে গেছে মরক্কোর। লড়াই ছিল, সাহস ছিল, কিন্তু শেষ হাসি এসেছে ফ্রান্স। আর সেই জয়ের মধ্য দিয়ে সেমিফাইনালের প্রথম টিকিটও নিশ্চিত করেছে বর্তমান সময়ের অন্যতম পরাশক্তি। এবং আজ আবার কিন্তু বিশ্বকাপের মঞ্চে আরেকটি হাই ভোল্টেজ ম্যাচ। একদিকে স্পেনের নিখুঁত পাসিং ফুটবল, অন্যদিকে থাকছে বেলজিয়ামের অভিজ্ঞতা আর তারকায় ভরা স্কোয়াড। ভুলের সুযোগ নেই, দ্বিতীয় সুযোগও নেই, কারণ আজকে রাতেই নির্ধারিত হবে সেমিফাইনালের আরেক যাত্রী। বিশ্বকাপের সবচেয়ে রোমাঞ্চকর সময়ের সবকিছু নিয়েই শুরু করছি আজকের আইগিয়াজ ইউনাইটেড প্রেজেন্টস আলটিমেট ওয়ার্ল্ড কাপ। সাথে আছি আমি মনজুর আল মতিন এবং আমি নাজিয়া কণা আপনাদের সঙ্গে আছি। আর মনজুর, আজকে যেহেতু শুক্রবার, তাই আজকে শুক্রবার রাতে কিন্তু আমাদের ফ্যামিলি ডে স্পেশাল হয়। আর ফ্যামিলি ডে স্পেশালে আমাদের সঙ্গে একটা স্পেশাল ফ্যামিলি আছে। আমি যদি শুরুতেই পরিচয় করিয়ে দিই, আমাদের সঙ্গে আছেন জাতীয় দলের একসময় সাবেক খেলোয়াড় এবং ক্লাব ফুটবলে মোটামুটি পরিচিত সেরা সবগুলো ক্লাবে যার খেলা হয়েছে তারকা ফুটবলার মাসুদ রানা এবং তার পরিবার আমাদের সঙ্গে আছেন। স্বাগত মাসুদ ভাই আপনাকে, এবং আপনার মাধ্যমে আমি আসলে বাকিদের পরিচয়টা একটু জানতে চাই, যদি আমাদেরকে পরিচয় করিয়ে দেন। ধন্যবাদ আপনাকে। আমার ওয়াইফ লোপা, আমার ছোটো ছেলে নামির, বড় ছেলে নাজিব তার ওয়াইফ, আর আমি মেজর ছেলেটা আসতে পারেন অনুপস্থিত, নাফিস। আচ্ছা, তার মানে আমরা সুন্দর একটা পরিবার মঞ্জুর কিন্তু পেয়ে গেলাম। আমরা যদি শুরুতেই জানি যে বিশ্বকাপ ফুটবলের উন্মোদনা চলছে এবং সেমিফাইনাল অলরেডি নিশ্চিত করে ফেলেছে ফ্রান্স, একটু জানতে চাই কার কোন দল এবার সাপোর্ট করছেন, যদি আপনাকে দিয়ে শুরু করি মাসুদ ভাই। আমি জার্মানি সাপোর্ট ছিল, আমার টিম হেরে গেছে। এখন কাকে সাপোর্ট করবেন? এখন আমার আর্জেন্টিনাকে ফেভারিট মনে হচ্ছে। ওকে, তারপরে আমি আর্জেন্টিনার সাপোর্ট একটু আমরা মাইকটা যদি তাকে দেই। আর্জেন্টিনার সাপোর্ট করি। আর কার খেলা ভালো লাগে? মেসির। ওকে, আমরা যদি ভাবির কাছে একটু শুনি। আমি ব্রাজিল, আমার দল নাই। তাহলে এখন আর এখন কি support হবে বাকি আসে না। সময়টা? দেশে আসতেছে না, ভিতর থেকে কাকে দিব? যেহেতু আপনার দল নাই, এখন আপনি আসলে কাকে সাপোর্ট করবেন? অ্যান্টি আর্জেন্টিনা যে কোনো টিমকে? যে ভালো খেলবে। আচ্ছা, ওকে, একটু টেকনিক্যালি জবাব দিলেন, আমরা তারপরে যাই। আমি স্পেসিফিক কোনো দলের নাম বলবো না, কিন্তু আমার ছোট্ট একটু উইকনেস আছে টুয়ার্ডস আর্জেন্টিনা। ওকে, তারপরে আমি ছোটবেলা থেকে ব্রাজিল সাপোর্ট করি, যেহেতু টিম নাই সেহেতু খেলা এনজয় করতেছি আর কি, যেটা Okay. যা ভালো খেলে আর কি। নির্ভরভাবে খেলা দেখা যাচ্ছে বোধহয় না? কার খেলা Champions ভালো League। লাগছে? এখন পর্যন্ত মেসি, এমবাপে, তারপরে যারা যারা টপ স্কোরার আছে, হাল্যান্ড, প্রথম ওয়ার্ল্ড কাপ হিসেবে হাল্যান্ড যেই পারফরমেন্সটা দিল, এটা আর কি মানে আসলেই ইনক্রেডিবল। কারণ মানুষ 2-3টা ওয়ার্ল্ড কাপ মিলে 7-8 গোল দেয়, ও প্রথম ওয়ার্ল্ড কাপেই ওর 7টি গোল, এটা অনেক বড় একটা ব্যাপার। ব্যাপার। আচ্ছা, মঞ্জুর, শুনলাম হাল্যান্ডের ব্যাপারে ও নাকি গরুর হৃৎপিণ্ড খায়, ব্যাপার সত্যি নাকি জানেন? এটার আইডিয়া নেই, বাট ওর আপনি যদি দেখেন ওর একটা ইউটিউব চ্যানেল আছে, তো ওখানে ও ভ্লগগুলো আপলোড করে, ও সারাদিন কী কী করে, ওর ফুড হ্যাবিট আর ফুড মানে ও যে কন্টেন্ট করে ওগুলো অনেক অন্যান্য ফুটবলার থেকে অনেক ডিফারেন্ট। ও একটু র ফুড পছন্দ করে, ওইটাই ও ভ্লগে দেখায়। আপনারা যদি একটু দেখেন vlog ওর ইউটিউব করে। চ্যানেলটা খুব ইন্টারেস্টিং। আচ্ছা, মঞ্জুর একটা কথা বলছিল যে নিশ্চিন্তে খেলা দেখছেন, যেহেতু ব্রাজিল নেই। আসলে কি নিশ্চিন্তে খেলা দেখছে, নাকি আসলে রাইভাল যারা আছে তাদেরকে নিয়ে খুব ব্যস্ততার সময় কাটছে? রাইভেলকে নিয়ে ব্যস্ততার সময় কাটছে না, যদি মানে আশার আর কি ব্রাজিলের প্রতি এরকম আশা 14, 18, 22-এ যে আশাটা ছিল, এবার ওরকম আশাটা ছিল না ব্রাজিলকে নিয়ে। কারণ আমি দেখতেছিলাম যে স্কোয়াড ডেপথটা ওরকম না আগের বারের মতো, আর নেইমার ওর ফর্মে নাই, ওভাবে খেলতে পারলো না, তো ওইভাবে আশা ছিল না ব্রাজিলকে নিয়ে। বাট আর্জেন্টিনাকে নিয়ে যেটা বলবো, আমার রাইভেল টিম আর্জেন্টিনা, অনেক রাইভেল টিমই আছে, জার্মানি আছে, ইতালি আছে। ইতালি তো খেলছে না। জার্মানিকে নিয়ে একটু আশা ছিল যে জার্মানি হয়তো এইবার আগের স্কোয়াড থেকে এবার একটু বেটার খেলবে, ওদের স্কোয়াডটা এবার অলরাউন্ড একটু বেটার, এই জন্য আর কি। মাসুদ ভাই, জার্মানি তো দারুণ শুরু করলো, তারপরে এইভাবে বিদায় নেওয়াটা কি প্রত্যাশিত আমি ছিল? এরকম টিভিতে আপনাদের 24 আসতাম, তখন বলছিলাম জার্মান টিম আমার মনে হয় না খুব একটা বেশি দূরে যেতে পারবে, কারণ তাদের প্লেয়ারদের স্কোয়াড দেখে আমার কাছে এত আশাবাদী ছিলাম না আমি। তাদের সমস্যাটা কোথায় হলো? আমার মনে হয় তাদেরও যেমন ব্রাজিল টিমে একসময় দেখতেন যে স্টার প্রতিটা মানে আপনার ইয়েতে পজিশনে সবাই স্টার। জার্মানিতে কিন্তু একসময় এরকমই ছিল, কিন্তু আমার মনে হয় অনেক স্টার মানে প্লেয়ার কমে গেছে, এই জন্য এই প্লেয়ারদের আসলে আপনার ওয়ার্ল্ড কাপ করা টাফ। যেমন ফ্রান্সের ক্ষেত্রে দেখেন, স্কোয়াডটা দেখেন, রিজার্ভ দেখেন। কালকে খেলা দেখে তো মরক্কোকে রীতিমতো দুর্বল দল অনেক মনে দুর্বল হচ্ছিল। মনে কালকে হয়েছে খেলাটা কেমন লাগলো? কালকে খেলা আমি দেখতেছিলাম, 2 গোল হওয়ার পর আমি বললাম যে আমি ঘুমিয়ে যাই, তুমি দেখো। লোপাপা কিছু বলবেন কালকে খেলা নিয়ে? না, আমি
কালকে আসলে দেখি নাই, আমিও ঘুমিয়ে গেছিলাম, আর উঠে দেখি যে 2 গোল। ও বলতেছে আম্মু 2 গোল দিয়ে দিচ্ছে ফ্রান্স। আমি তো বলছিলাম যে মরক্কো না অনেক ভালো দল, সবার সাথে এত ভালো এখানে এসে। কালকে ফ্রান্স কি এত বেশি দুর্দান্ত খেললো যে আসলে মরক্কো আসলেই জায়গায় পায়নি এবং পুরো ডিফেন্সিভ খেলেছে। বুনু না থাকলে হয়তো মানে গোলকিপার না থাকলে গোলের সংখ্যা হয়তো আরো বাড়তে পারতো। হয়তো বা রিস্ক নিতে চায় না, বড় দল হারলে অসুবিধা। বড় দল হিসেবে বড় দলের কিন্তু এমনিতে প্রেশার বেশি থাকে, যদিও আমি এত ফুটবল বোদ্ধা না, কিন্তু মনে হয় ওদের একটু হারানোর ভয় থাকে। আচ্ছা, খারাপ সেই হয়ে গেলে প্রেশার থেকে কি এজন্য আপনি- কি মানে ডিফেন্সিভ হয়তো বা খেলে বা মাসুদ ভাই, সেই প্রেশার থেকেই কি আসলে এমবাপ্পে পেনাল্টিটা মিস করলো, কি মনে হয়? না দেখেন, মেসিও সেম মেসি তো মানে এটা দুই সেকেন্ড টাইম পেনাল্টি মিস করে পরে গোল পরপর দেওয়া। দুটাই। এমবাপ্পেকে আমার মনে হয়েছে ওরকম ভালো শট মারে নাই, মানে সবসময় যে পেনাল্টি ও নেয়, একটু আমাকে টেনশনই মনে হয়েছে। তবে এই দুই মহাতারকার যে ব্যাপারটা যে দুজনেই পেনাল্টি মিস করলো, কিন্তু পেনাল্টি মিস করার পরেও তারা খেলায় ফিরে আসলো এবং দুজনেই পরবর্তীতে গোল করলো, এটাই কি আসলে মহাতারকাদের লক্ষণ কিনা? অবশ্যই অবশ্যই। টিটু ভাই আজকে আমাদের সাথে আছেন। টিটু ভাইকে মাঝখানে আমরা কয়েকটা দিন পাইনি, ফলে মাঝখানে যে বিতর্কগুলো হয়েছে, বিশেষ করে মাঠের বাইরের বিতর্ক, সে নিয়েও খানিকটা কথা বলতে চাইবো। তবে তার আগে গতকালকের ম্যাচ, ফ্রান্স যেভাবে খেলছে, একদম চ্যাম্পিয়ন হওয়ার মতো পর্যায়ে কি আছে বলে মনে হয়? অফকোর্স, ডেফিনেটলি। আমার মনে হয় যে ওরা অলরেডি বলেছে, যে দুইজনই বলছে ওরা, যে অ্যাকচুয়ালি ফ্রান্স মেড মরক্কো লুক লাইক অর্ডিনারি টিম বিকজ অফ তাদের আমি যদি এখানে সরাসরি ভিডিওতে যাই তাহলে মানে পরিষ্কার দেখানো যাবে। সো এটা আমরা দেখছি যে মরক্কো ডিফেন্ডিং করছে, সো তাদের ব্লকটা একদম লো ব্লক ইন টপ অফ দ্য পেনাল্টি এরিয়া ব্যাকলাইন। সো এখানে ফ্রান্সের কাজই হচ্ছে যে কীভাবে এখান থেকে স্পেস ক্রিয়েট করবে, স্পেস ক্রিয়েট করে ওদের হার্ট করবে। তো এইখানে মধ্যে দেখা যাচ্ছে যে অল্প একটু জায়গা পেলো, এটাতেই কিন্তু এমবাপ্পে একটা শট নেওয়ার সুযোগ পেলো। তো ওরা যে মানে বাড়তি যে সুযোগটা বা স্পেসটা ক্রিয়েট করে যে স্ট্রাইক করা, এবং কর্নার থেকে আপনারা দেখবেন যে এখানে কর্নারটা করার সাথে সাথে ডেমবেলেকে দিয়েছে, ডেমবেলে যেই ক্রসটা করেছে এটা অল্পের জন্য কিন্তু গোল হয়নি। তার মানে হচ্ছে ইভেন ইউ আর মেকিং আ ভেরি মানে লো ব্লক, নট গিভিং এনাফ স্পেসেস ফর দ্য অপোনেন্ট টিম, স্টিল ফ্রান্স কোনো একটা ব্যাপারে কোনোভাবে না কোনোভাবে বের করে নিচ্ছে। তো এখানে আমরা দেখব যে কাউন্টার অ্যাটাক বলতে যে ফ্রান্সের বিশেষত্ব যেটা, ওরা কত কম 5-6 পাসে চলে যায়, এবং এই ওয়ার্ল্ড কাপে এটা একটা ওয়ান অফ দ্য মানে বেস্ট ট্যাকটিক্স। এই যে এটাতে থেকে আসে, এবং আমরা দেখছি যে কীভাবে এমবাপ্পে রান করছে, এবং ওলিশে কখন বলটা ছাড়লো। ওলিশে আমার দৃষ্টিতে ওয়ান অফ দ্য ট্যালেন্টেড প্লেয়ার ইন দিস স্কোয়াড, এবং ও হচ্ছে আনসাং হিরো এই ফ্রান্স টিমের। তো আমরা পেনাল্টিটা দেখেছিলাম, এখানে ফাউলটা দেখাচ্ছে। এখানে পেনাল্টির ব্যাপারটা আমি বলবো যে এখানে একদমই পিওর ডিলেইং, পেনাল্টিটা মারার ক্ষেত্রে যে ডিলে হচ্ছিল এটা কিছুটা আনসেটেল করেছে এমবাপ্পেকে। কেন? আমার মনে হয় যে সবাই রেডি, বাট ওই সময় কেন পেনাল্টিটা মারতে এত সময় লাগলো? দে ওয়ার চেকিং যে অ্যাকচুয়ালি এটা ফাউল হয়েছিল কিনা, VAR। এই জন্য ইট ওয়াজ টেকিং টু লং। এই জন্য এখান থেকে আমার মনে হয় যে গ্রেট প্লেয়ারদেরও তো মেসি মিস করলো, ও বা বাদ যাবে কেন? সো এটাই কিছুটা হয়তো এই জায়গাটা বোনো যেটা করেছে, একটা রাইট সাইডে সে দেখিয়েছে, তো ওইটা দেখানোতে অনেক সময় গোলকিপার, এটা মাইন্ড গেম, পিওর মাইন্ড গেম, কিন্তু ও রাইট সাইড দেখার পরেও কিন্তু লেফট সাইডই, এবং ইট ইজ নট ইজি যে গ্রাউন্ডে যাওয়ার ক্ষেত্রে। তো আমি বলবো যে আসলে গ্রাউন্ডে মারার কারণটা কি? সচরাচর তো কোনায় মারার চেষ্টা করা হয় না? হ্যাঁ, মেন হচ্ছে যে আপনার গ্রাউন্ডে মারার কারণ হচ্ছে গোলকিপাররা ডাইভ যখন দেয় মাটিতে পড়তে একটু সময় লাগে, যদি একটু হাইটটা একটু উপরে হয় ইজিয়ার ফর দেম টু একেবারে উপরের কোণায়, একদম কোণাটা হচ্ছে ডিফারেন্ট, বাট আপরাইট কর্নার যেটা আমরা বলি এটা নট সো ইজি স্কিল, একটু এদিকে তো হলে বারে লাগবে কিংবা বাইরে চলে যাবে, এই জন্য অনেকে সেফলি ওটা মারতে চায়। বাট আমরা যদি মানে আমি যে জিনিসটা দেখাতে যাচ্ছি কালকে, আমরা একটু বড় করছি এটা নিশ্চয়ই। ফ্রান্সের অ্যাকচুয়ালি হাউ দে প্লে, ওদের তো কাউন্টার প্রেসিংটা আছেই, প্লাস হচ্ছে ওদের যে উইং ব্যাক দুইটা, এই দুইটা কিন্তু গিয়ে ওভারলোড করে হচ্ছে ইনসাইড চ্যানেলগুলোতে। আমরা যদি এটা দেখি এখানে এবং অনেক দূর থেকে শট কালকে। হ্যাঁ, এই জিনিসটা আমরা আগেও আলাপ করেছি মঞ্জুর, যে ব্লক ভাঙতে হলে দিস ইজ ওয়ান অফ দ্য উইপেন, যে লং রেঞ্জ শটিং।
সো এখানে কুন্দে রাইট ব্যাক, সো কুন্দে রাইট ব্যাক ইনসাইড চ্যানেলে এসছে, ওখানে উইঙ্গার আছে ডেম্বেলে, এবং এখান থেকেও ট্রাই করেছে যদিও ওদের গায়ে লাগে, বাট ডেম্বেলে পাওয়ার পর দেখি আমরা কি হয় যে বলটা আবার সে এদিকে আনতে চেষ্টা করে, এবং লুক এট দ্য ব্লক বাই মরক্কানস, মানে সব 10 জন এখানে, এবং এইখানে যে দাঁড়িয়ে আছে এটা হচ্ছে ডিনিয়া দ্য লেফট ব্যাক, তার মানে একটু আগে দেখলাম রাইট ব্যাক কুন্দে কিন্তু শট নিয়েছে। সো এখানে অলিশে ট্রাই করেছিল, পায়নি, তারপরে যে মনে আছে ডিনিয়ার শটটা বারে লাগে। তো এটা হচ্ছে ফ্রান্সের আরেকটা আমি বলবো যে উইপেন, এবং এই টিমটার মধ্যে ফ্রন্ট থ্রি আমরা দেখেছি প্রেস কিভাবে করেছে ওরা, আনবিলিভেবল, এবং ওই প্রেসটা একটু না দেখালে চলছে না যদি সময় থাকে। নিশ্চয়ই সময় আছে। মানে প্রেস করার ব্যাপারটা হচ্ছে যে আমরা জানি যে যখন মানে এমবাপ্পের গোলটাই আমরা যদি চলে যাই সরাসরি, এখানে আপনার যে জিনিসটা ঘটে আমি একটু পিছন থেকে দেখাতে চাই যে ফ্রান্স কেন এখানে বলটা লুজ করে, ফ্রান্স মরক্কো বল পায়, আবার যে প্রেস করছে, এই যে এইটা হচ্ছে কাউন্টার প্রেস বলি আমরা, যে অপোনেন্ট হাফেই বল হারানোর সাথে সাথে আবার প্রেস করা, এবং এখানে দেখেন র্যাবিও লাস্ট প্রেসটা করে, এবং প্রেস করার পর এখান থেকে একটা ক্রস হয়, ক্রসের পর এখান থেকে ক্লিয়ার করার পরে বলটা এখানে আসার পর র্যাবিও আবার হেড করে, এখানে একটা টাচ দিয়ে করার পর এই যে শট, এবং মনে হলো খুব আলতো করে তুলে দেওয়া হলো। না, এটা খুব ডিফিকাল্ট স্কিল, আপনি যদি দেখেন মানে ও কিভাবে করেছে অ্যাকচুয়ালি, হাউ ডিড হি ডিড, মানে খুব জোরে যে মারা না, হলো ব্যাপারটা ও তো হচ্ছে এরকম না। দেখেছে যে ডিউপ হচ্ছে যে ওর সামনে ব্লক করে রেখেছে, এখন তার ব্যাপারটা হচ্ছে যে এই বলটা তার পাশ দিয়ে আমার ইনসুইঙ্গার মারতে হবে, এবং নট অ্যাট অল মানে ওইটাই শুধু না, সাথে সাথে গোলে রাখাটা। এখানে আমরা যদি একটু দেখি একটু সামনের দিকে চলে গেলে, বাট এইখানে দেখাচ্ছে যে উপর থেকে দেখাচ্ছে এটা, এই যে জায়গাটা পেয়েছে এই জায়গাটাতেই দিয়েছে, এবং এখানে আমি বলবো যে ডিফেন্ডারের ওর যেটা প্রবলেম ছিল, ডিফেন্ডারের হি শুড অফ প্রেস, বলে আসা উচিত ছিল, ও আরও বডি ছোট করে দিয়েছে, যার জন্য এটা করার সুযোগ পেয়েছে ও। বাট তারপরে বলবো যে এটা একটা এক্সেপশনাল গোল এবং এক্সেপশনাল প্লেয়ারের কাছ থেকে টেস্ট। এর পাশাপাশি মরক্কো এর আগ পর্যন্ত এত চমৎকার খেললো, কালকে কি তারা অনেক বেশি নিচে নেমে গেছে সেজন্য বিপদে পড়লো? না, মেইন হচ্ছে প্রেসিংয়ের কারণে। ফ্রান্সের টপ 3 যারা ডেমবেলে, এমবাপ্পে এবং ওলিশে, ওদের প্রেসিংটা ছিল দেখার মতো, ওদের প্রেসিংটা অনেকটা ছিল 4-3-1-2-র মতো, ওলিশে একটু পিছনে, ওরা দুজন সামনে, ব্যাক বাই র্যাবিও এবং কোনে। তো ওই প্রেসিংটাই হচ্ছে যে ওদের আর বাইরের সামনের দিকে আনতে দেয়নি, কারণ ফ্রান্সের প্রেসিং ইজ ভেরি গুড, টপ ক্লাস, এবং ওভারলোড করাটা যেটা হচ্ছে যে বল উইন করার পর কাউন্টার প্রেসিং, বল হারানোর পর কাউন্টার প্রেসিং, উইন করার পর আপনার এটা কিপ দ্য বল, ওই জিনিসগুলি ছিল ফ্রান্সের স্পেশালিটি। এবং আমি বলবো যে আমরা এমন একটা টিমকে দেখছি, ওয়ান অফ দ্য বেস্ট পারফর্মিং টিম থ্রু আউট দ্য টুর্নামেন্ট এই পর্যন্ত, এবং একেবারে ধারাবাহিকভাবে ভালো করছে। রাইট, এবং এটা হচ্ছে যে ইট শোজ যে ওদের যেটা মাসুদ বলছিল যে ডেপথনেস ইন দ্য বেঞ্চ, ইট শোজ যে ফ্রান্সের এটা খুব ভালো, এক একটা হচ্ছে এক একটা ভালো প্লেয়ার, বারকোলা নামে পড়ে ওই ধরনের, যে আমার মাঠেটাকে দেখলাম, তার মানে হচ্ছে আমার 2 ধরনের স্ট্রাইকারও আছে, একদিকে এমবাপ্পেও আছে, আবার প্রয়োজনে ডিরেক্ট পাস খেলার জন্য ফিজিক্যালিটির জন্য মাঠেটাও আছে। তো ওই জিনিসটা আসলে এই টিমটার ভেরিয়েশন ইজ সুপারব, এবং আই হ্যাভ টু সে দ্যাট দিস কোচ ইজ আ ব্রিলিয়ান্ট কোচ দেশও, এবং সে 2012 থেকে এই টিম নিয়ে সামলাচ্ছে, সো হ্যাটস অফ টু দেম। অ্যান্ড শেষটা কি হয় ওটা হচ্ছে দেখার ব্যাপার হবে, বাট আনটিল নাও আমি বলবো ওয়ান অফ দ্য বেস্ট টিম ইন দিস টুর্নামেন্ট। নিশ্চয়ই পরের ম্যাচ নিয়ে কথা বলবো বিরতির পরে, তবে তার আগে দর্শক একটা বিরতির সময় হয়ে গেছে, একটু পরেই ফিরে আসছি, আশা করি আমাদের সাথে থাকবেন।
দর্শক বিরতি শেষে আবারও ফিরলাম আইগাস ইউনাইটেড প্রেজেন্টস আলটিমেট ওয়ার্ল্ড কাপে। আজকে আমাদের ফ্যামিলি স্পেশাল, এবং আমাদের ফ্যামিলি স্পেশালে আজকে আমাদের সঙ্গে আছেন তারকা ফুটবলার মাসুদ রানা এবং তার পুরো পরিবার। আমি মাসুদ ভাই, আপনার কাছে একটু জানতে চাই যে অলরেডি ফ্রান্স সেমিফাইনাল নিশ্চিত করে ফেলেছে। আজ রাতে খেলা হবে বেলজিয়াম এবং স্পেনের। সেই খেলায় আপনি কাকে ফেভারিট রাখছেন? আমার তো মনে হয় খেলাটা 50-50 হবে, ওরকম আলাদাভাবে কাউকে করতেছি না, কারণ বেলজিয়াম টিমে কিন্তু আপনি শুরুতে বলছেন অনেক, তাদের কিন্তু অনেক তারকা প্লেয়ার আছে। স্পেনেরও তো আছে, স্পেনেরও আপনার রিজার্ভ ব্রেঞ্চও ভালো, লাইক ফ্রান্সের মতো। তা আমার মনে হয় না এই যে খেলাটা এক পিছিয়ে হবে, তবে ফাইট খেলা হবে। কিন্তু কোনটা আসলে বেশি কাজ করবে, বেলজিয়ামের গতি নাকি আসলে স্পেনের? বেলজিয়ামের আমার মনে হয় একটা গতি এবং বেলজিয়ামের একটা ফিজিক্যাল অ্যাডভান্টেজ পাবে তারা, মানে স্পেনের চাইতে। কিন্তু স্পেনের তো রক্ষণ ভাগ অনেক শক্তিশালী, এখন পর্যন্ত কেউ তার জাল ভেদ করে বল করতে পারেনি, গোল করতে পারেনি। কি মনে হচ্ছে? আমার মনে হয় আজকে এটা গোল হবে। গোল হবে, একটা প্রেডিকশন শুনি তাহলে। আমার মনে হয় খেলা এক্সট্রা টাইমে যাবে, মানে টাইব্রেকারে যাবে। এক্সট্রা টাইমে যাবে, ওকে। আচ্ছা, আপু তো অল্প অল্প আর্জেন্টিনা সাপোর্টার, তো অল্প সাপোর্টার হিসেবে কতটুকু সম্ভাবনা মনে হয় বিশ্বকাপ জেতার? ফ্রান্স যে খেলা দেখাচ্ছে তাতে কি মনে হয় ফ্রান্সকে হারিয়ে আর্জেন্টিনার পক্ষে সম্ভব হবে? আমি একটু সন্দিহান এই একটা পার্টিকুলার ম্যাচে, যে ফ্রান্স আর আর্জেন্টিনা মুখোমুখি হলে হাড্ডাহাড্ডি একটা লড়াই হবে, এবং সম্ভবত আর্জেন্টিনা এই পর্যায়টা হয়তো অতিক্রম করতে পারবে না। আর মিশরের সাথে খেলার সময় যখন অনেকের হিসেবে 3-0 আর বাকিদের হিসেবে 2-0-তে পিছিয়ে পড়লো আর্জেন্টিনা, তখন আসলে কি অবস্থা ছিল বাসার মধ্যে? ওই ম্যাচটা আমি আবার আমার বাসায় দেখেছি, আমার বাবার সাথে। ওখানে কে কে কোন দলের সাপোর্টার? ওখানে সবাই আর্জেন্টিনার সাপোর্টার। আচ্ছা, মানে আর্জেন্টিনার খেলার সময় কি তাহলে ওখানে দেখা হয়? না না, ঘটনাচক্রে কেন যেন এবার প্রত্যেকটা আর্জেন্টিনার ম্যাচ আমার আবার নিজের বাসায় দেখা হয়েছে। মানে অন্য কোনো কারণে গিয়েছি, ম্যাচটা ওই দিনই পড়ে গিয়েছে। আমার বাবা আর্জেন্টিনার সাপোর্টার দেখেই ওই যে একটু সফট কর্নারের কথা যেটা বললাম, যে ব্রাজিলের বিষয়ে আসলে তেমন সফট কর্নার বাসায় কাজ করে না। আমার ভাই সবচেয়ে বেশি দুশ্চিন্তায় ছিল। আমি অনেক উত্তেজিত হয়ে চিৎকার করতে, মানে ওকে আমি দেখেছি যে ও বারান্দায় গিয়ে এলাকায় শোনায় চিৎকার করছে যে আর্জেন্টিনার প্রথম গোলটা হওয়ার পরে। কিন্তু মেসি পেনাল্টি মিস করে ফেলার পরে আমার মনে হয় আমার ভাই অলমোস্ট গেভ আপ অন উইনিং দ্য কেউ ম্যাচ। উঠে চলে যায় না যে আর দেখবো না না খেলা? না, একেবারেই না, একদম পুরা কোনো, মানে যদি হেরেও যেত আমার মনে হয় ওই কনফিডেন্সটা আছে যে না, পুরোটা বসে শেষ করব। আপনাদের দুজনের খিটিমিটি বাঁধে না, দুই দল সাপোর্ট করে না? না না, একেবারেই না। উদারমনা হ্যাঁ সমর্থক হ্যাঁ, নাকি? আমি অনেক উদার মন থেকে। আচ্ছা, ভাইয়া উদার না নাকি? আচ্ছা, না, বাসায় আমার বেশি মনে হয় ওরকম aggressive কে? toxic খেলা fan যখন না। দেখা হয় সবচেয়ে বেশি অ্যাগ্রেসিভ আমার ডানে বামে দুজনই। দুজনই। ব্রাজিল সমর্থকরা সবাই বলে একটু অ্যাগ্রেসিভ হয়, আসলেই কি? তো পাপা কি বলবেন? না, টেনশনে থাকলে হয়, তারপর অন্যায় হলে হবে না। অন্যায় যদি হয়, মানে অন্যায় কেমন হয়েছে কি? অন্যায় হলো একটু ভেঙে বলেন। আমার এই যে যেমন অন্যায় বলতে নেইমার কেন, এটা অন্যায় না, এটা কোচের অন্যায়। যদি এটা অন্য কারণে ওদের দলেরই আমার কাছে মনে হয়েছে যে কোচ নামানো উচিত ছিল। কোচের থেকে বেশি বুঝলে তো হবে না, কিন্তু আমাদের ফ্যানরা তো আমরা চাই, কেননা খারাপ খেলার জন্য না। দলে নেইমার আছে, এটা মনে একটা বড় কাজ করবে। যেমন আর্জেন্টিনার দলে মেসি আছে, ওদের একটা এমনিতেই ওরা জীবিত থাকে, সেটা মনে হয় হইতো বেশি। নেইমার খেললে খেলাটা আর একটু ধার বাড়তো, অন্যান্য প্লেয়ারদের ধার বাড়তো। আর প্রথম যেটা নেইমার থাকলে প্রথমে যে পেনাল্টিটা ছিল ওটা তো নাও মিস হইতে পারতো। আচ্ছা, আমাদের ছোট্ট একজন আর্জেন্টাইন ফ্যান আছে, আমি তার কাছে একটু জানতে চাই। আর্জেন্টিনার খেলা পছন্দ করে, কিন্তু বাসায় কি যারা ব্রাজিল ফ্যান তারা কি একটু আর্জেন্টিনার যারা তাদেরকে কমিটির দল এই সেই বলে খেপায়, এরকম কিছু হয়? এই একটু হয়, কে করে এটা বেশি? এই যে আমার বড় ভাই। তারপরে কি বলে একটু বিস্তারিত বলো। তুমি কি বলো তখন? আমার মেজো ভাইয়ের খালি বলে আর্জেন্টিনার ফ্রেন্ডে খাওয়াই না, খাওয়ার দরকার নেই, এগুলি বলে বাসায়। আচ্ছা, যাই হোক, খেপাকার যাই করুক, মানে কোয়ার্টার ফাইনাল খেলছে আর্জেন্টিনা, এটা সবচেয়ে বড় ব্যাপার। এখন কি মনে হয় তোমার যে আর্জেন্টিনা নেক্সট ম্যাচে জিতে সেমিফাইনাল নিশ্চিত করবে? হ্যাঁ, ভালো হবে। এবং ওই দিনের খেলা দেখে কেমন লাগছিল? খারাপ লাগছিল যে গোল হচ্ছে না, হেরে যাবে নাকি ফ্রাস্ট্রেশন কাজ করছিল? প্রথমে খারাপ লাগছিল, তারপর দেখছি আবার 3টা গোল মারছে, তারপর খুশি হয়ে গেছি। তখন ভাইয়ার কি অবস্থা হয়েছিল?
মন খারাপ হয়ে গেছে? আমি আবার ওই দিন ছিলাম না, ফ্রেন্ডের সাথে খেলা দেখছিলাম। আমার ফ্রেন্ড যাদের সাথে খেলা দেখলাম সবাই আবার ওখানে আর্জেন্টিনা সাপোর্টার ছিল, তো ওরা যেরকম মানে উচ্ছ্বাস করছে, মানে আমি যেরকম জাপান ম্যাচে যেরকম এক্সাইটেড হয়ে গেছিলাম ঠিক ওই রকমই আর কি। আসলে মানে এটা তো আনইমাজিনেবল ব্যাপার, 11 মিনিট আপনি উত্তেজনা ছিল সবসময়। উত্তেজনা ছিল, 11 মিনিট আপনি পুরো ম্যাচটাই ঘুরে গেল, এটা একটা বিশাল ব্যাপার। যে কোনো টিমের সাপোর্টার এক্সাইটেড থাকবেই। প্রথম 2 গোলের সময় কি খুব হাতে তালি দেওয়া হয়েছে? কারণ আমি দেখেছি আর্জেন্টিনা ম্যাচে খুব যখনই মিশর গোল দিচ্ছে একটা শ্রেণী আছে খুব হাততালি দিচ্ছে, সেটার মধ্যে আপনি ছিলেন? আমার একটু মানে আমি অত এক্সাইটেড ফিল করি নেই, একটু খারাপ লাগছে কারণ আমি যেহেতু ম্যানচেস্টার ইউনাইটেড সাপোর্ট করি, তো ওখানে একটা প্লেয়ার আর্জেন্টিনাতে খেলে লিসান্দ্রো মার্টিনেস, ও যদি ডিফেন্ড ভালো করে সেক্ষেত্রে দেখতে একটু ভালো লাগে। ওর সামনে দিয়ে গোলটা হয়েছিল এই জন্য একটু খারাপ লাগছে। বাট আমি জানতাম যে যেই পরিমাণ অ্যাটাক আর্জেন্টিনা করতেছিল, আসলে আপনি যদি 90 মিনিটে ডিফেন্ড করতে করতে থাকেন, একটা পর্যায়ে আপনি আর ওই ব্যালেন্সটা ধরে রাখা পসিবল না। একটা সময় গিয়ে আপনার 1-2টা ভুল হবে, ওই ভুলেই আর্জেন্টিনা যাবে। ম্যাচটা জিতে গেল। আমাদের স্পেশালে আরো কথা নিশ্চয়ই হবে, বাকি আমরা বিশ্লেষণ আমরা একটু করব। রেজওয়ানের কাছে যাব। রেজওয়ান মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন। রেজওয়ান, কোথায় আছেন এবং সব মিলিয়ে মাঠে এবং মাঠের বাইরে যত ধরনের বিতর্ক হচ্ছে, বিশেষ করে মিশরের সাথে খেলাকে কেন্দ্র করে এই যে বিভিন্ন বৈষম্যের প্রতিবাদে যে চিহ্ন দেখানো, সেটা নিয়ে খেলা বন্ধ করা উচিত ছিল কি ছিল না, এই যে নানান রকম বিতর্ক, সব মিলে বিশ্বকাপের এখনকার অবস্থা কেমন দেখছেন? ধন্যবাদ মঞ্জুর। আমি আছি ক্যানসাসে এবং এখানে কিন্তু শেষ কোয়ার্টার ফাইনালটি হবে, অর্থাৎ আর্জেন্টিনা এবং সুইজারল্যান্ডের, সেই ম্যাচের জন্যই আমরা এখানে আছি। গতকাল থেকে আমরা আর্জেন্টিনা এবং সুইজারল্যান্ড দলের অনুশীলন কিংবা তাদের অ্যাক্টিভিটিগুলো কভার করছি। আজকেও সারাদিন খুবই ব্যস্ত সময়, কারণ আর্জেন্টিনা এবং সুইজারল্যান্ড দল আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন এবং প্র্যাকটিস করবে। আর বৈষম্যের কথা যেটা বলছেন কিংবা সমালোচনার কথা বলছেন, যেটা বিতর্কের কথা বলছেন, সেটার অনেকটা জুড়েই কিন্তু আর্জেন্টিনা দল কিংবা ফিফাকে কেন্দ্র করে আসলে সবাই ইঙ্গিত করছেন, আঙ্গুল তুলছেন, এবং ইউরোপীয় গণমাধ্যমগুলো আসলে প্রচণ্ড সরব হয়েছে সাম্প্রতিক সময়, গত কয়েকদিন ধরে। এটার কারণ কি আমরা জানি না, যে হতে পারে সেটা যে আর্জেন্টিনা এবং ইংল্যান্ড দু দলই যদি জেতে কোয়ার্টার ফাইনাল, তাহলে কিন্তু তাদের সেমিফাইনালে দেখা হবে, এবং এই দুই দলের বৈরিতার লড়াইটা কিন্তু শুধু মাঠে নয়, মাঠের বাইরেও সেই ফকনার যুদ্ধ থেকে শুরু করে সব কিছুতেই আছে। সেই কারণেও হতে পারে যে এই বৈরিতাটা আসলে উস্কে দেয়া কিংবা এই বিষয়ে বেশি আলোচনা করা, সেটা কিন্তু একটা কারণ হতে পারে। ঠিক একইভাবে ফিফা যে শুধু আর্জেন্টিনাকে সাপোর্ট দিচ্ছে এরকম নয়। আমার মনে হয় যে যদি সুযোগটা কাউকে দিয়ে থাকে, সে দেয় হলো যার প্রতি সমর্থন আছে, যার প্রতি আসলে বাণিজ্য আছে, বিনিয়োগ আছে, তার প্রতি। এটা আর্জেন্টিনা কিংবা অন্য কোনো কিছু ভেবে নয়, সেটা অ্যাডভান্টেজ, মানে সরাসরি সুযোগ দেওয়াটা এটা হয়তো বা আসলে সত্য নয়। কোনো কোনো ক্ষেত্রে যেটা অ্যাডভান্টেজ ওভারলেপ করা যেত, সেসব ক্ষেত্রে অ্যাডভান্টেজ আসলে বড় দলগুলো কিংবা সমর্থন পুষ্ট দলগুলোই আসলে বেশি পাচ্ছে। সেই কারণে এই আলোচনাগুলো বেশি হচ্ছে। এবং যখন আসলে বাংলাদেশের মতো দেশে আপনি দেখবেন যে কয়েকদিন আগ পর্যন্ত আর্জেন্টিনার সমর্থনের পাল্লাটা এত ভারী ছিল, মনে হচ্ছিল যে ব্রাজিল সহ অন্য দলের সমর্থকরা আসলে কম। কিন্তু এই গত কয়েকদিনে এই মিশরের বিপক্ষে ম্যাচের পর, কেপ ভার্দের বিপক্ষে ম্যাচের পর নানা ধরনের আলোচনা যখন সামনে আসছে, তখন মনে হচ্ছে যে আর্জেন্টিনা সমর্থকদের চেয়ে ওই জোটটা আসলে বড় হয়ে গেছে। এটারও নানা ধরনের ব্যাখ্যা আমার কাছে আছে। একটা হলো আমাদের ধর্ম নিয়ে আমাদের এক ধরনের দুর্বলতা আছে, আরেকটা হলো যে আপনি জানেন যে অন্য দলগুলো, আর্জেন্টিনা বিরোধী অনেকগুলো দল এখন একজোট হয়ে হয়তো বা সমর্থনের বিচারে আর্জেন্টিনার সমর্থকদের একটু আসলে খোঁচা দেওয়ার চেষ্টা করছে। এগুলোই আসলে বিশ্বকাপের খেলা, কিন্তু আসল খেলা আসলে সত্যি হচ্ছে কিনা মাঠের বাইরে, সেটা এখনই বলা অসম্ভব। কিন্তু ইউরোপিয়ান ইউনিয়নের দেশগুলো কিন্তু ফিফা সভাপতির বিরুদ্ধে তদন্তের আবেদন করেছে, সেটা কিন্তু আপনারা দেখছেন। এফবিআই আর্জেন্টিনার বিভিন্ন অর্থ পাচারের তদন্ত শুরু করেছে। সেই খবরগুলো ঠিক একই সময়ে সামনে এসেছে, যে কারণে আসলে জিনিসটা অনেক বড় আকার ধারণ করেছে, কিংবা মনে হচ্ছে যে আসলে বিতর্ক সত্যিই হচ্ছে। কিন্তু আসলেই হচ্ছে কিনা সেটা কিন্তু আসলে এখনো প্রমাণিত নয়। টিটু ভাইয়ের একটা প্রশ্ন আমি আছে আপনার কাছে। প্রশ্ন করছি, একটা কথা হচ্ছে হাউ ডেয়ার দে, যে ইজিপ্ট কিংবা কাভো ভার্দে কীভাবে সাহস দেখায় যে এই টিমগুলির সাথে জিতবে, এক নম্বর, মানে মেনলি আর্জেন্টিনা যেহেতু ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন। আরেকটা প্রশ্ন হচ্ছে, এটার মধ্যে উত্তরও আছে আমার কিছুটা, সেটা হলো যে আমরা ম্যাচের মধ্যে যে ডিসিশনগুলি হোক, সেইটা আমার ইমোশনালি কতটুকু এফেক্টেড, যে আপনি যদি মনে করেন থার্ড গোলটা যে আর্জেন্টিনা পেল, যে কাউন্টারটা হলো যে সালার ফাউলকে কেন্দ্র করে বলা হচ্ছে, কিন্তু হাউ মেনি প্লেয়ার্স অফ ইজিপ্ট ওয়ার ইন পেনাল্টি এরিয়া অফ আর্জেন্টিনা? সো সিকিউরিটি কোথায়? এই যে গেল এনজো ফার্নান্দেস একদম ফ্রি হেডার করে গোল করে গেল। সো আমার এটা হলো যে প্রশ্ন কিংবা উত্তরটা আমার হচ্ছে যে ইউ হ্যাভ টু কিপ ইউর ডিসিপ্লিন, ম্যাচটা ঠিক রাখা, ইমোশনটা আমাদের মাঠের বাইরে যদি কোচ কোনো সিম্বল দেখায় বা
তর্ক করে ওই জিনিসগুলি কি প্লেয়ারদের জন্য ডিস্ট্র্যাক্টিং কিনা এবং ওইটার জন্য তাদের পারফরমেন্সে ইম্প্যাক্ট আনে কিনা, সেটা হচ্ছে আমার বিবেচনা আর কি। অবশ্যই টিটু ভাই, অবশ্যই ডিস্ট্রাক্টিং। আমারও ব্যাখ্যায় তাই, যে হয়তোবা কোচের এই আবেগগুলো কিংবা প্লেয়ারদের আবেগগুলো দলের উপর প্রভাব ফেলে, সেটা তো সত্য কথা। কিন্তু যখন আসলে একটা সাফল্য হাতছানি দিয়ে ডাকে, তখন যখন সাফল্যটা ধরা দেয় না, তখন আসলে ওই হতাশা থেকে আসলে আবেগগুলো আরো বড় হয়ে ওঠে বলে আমার কাছে মনে হয়। তখন আসলে একটা মানুষ কিছু আঁকড়ে ধরতে চায়, কিছু একটা বাঁচার জন্য কোনো একটা কারণ দেখাতে চায় কিংবা কোনো একটা অজুহাত খুঁজতে চায়, যে সেটাই আসলে হয়তোবা মিশর খুঁজতে চেয়েছে কিংবা আর্জেন্টিনা বিরোধী সমর্থকরা তারাও আসলে সেটাকে উস্কে দিয়েছে, যে কারণে আসলে এটা স্ফুলিঙ্গের মতো পুরো বিশ্বে ছড়িয়ে গেছে। শুধু কিন্তু বাংলাদেশে নয়, শুধু কিন্তু এই যুক্তরাষ্ট্রে নয়, পুরো বিশ্বে আপনি দেখবেন যে কোনো গণমাধ্যম, বড় বিশ্বের একদম মানে প্রতিষ্ঠিত গণমাধ্যমগুলোও কিন্তু এই বিষয়ে কথা বলছে। তখনও কিন্তু আবার এটাও মনে হয় যে শুধুই কি আবেগ, মানে এই প্রশ্নটাও কিন্তু তখন আসে। নিশ্চয়ই। সাইফুল ভাই, টিটু। আমাদের ফরমেশনে আসবার কথা ছিল, কিন্তু এই অংশে সময় কমে গেছে। রেজওয়ান, ধন্যবাদ আপনাকে। দর্শক, ফিরে এসে আমরা ফরমেশন নিয়ে আলোচনা করবো, আশা করি তখন আপনাদের সাথে পাবো। দর্শক, আপনারা দেখছেন আইগিয়াস ইউনাইটেড প্রেজেন্টস আলটিমেট ওয়ার্ল্ড কাপ। টিটু ভাই, ফরমেশনে আসার কথা ছিল আপনার কাছে। হ্যাঁ, আমরা যদি সরাসরি চলে যাই, আসলে দুইটা টিমের প্রিভিয়াস ম্যাচ যদি আমরা দেখি, স্পেন আমরা যতটা আশা করেছিলাম এখন পর্যন্ত ওরকম গুছানো ফুটবলটা খেলতে পারে না যেটা ফ্রান্স করছে। যদিও স্পেনের সম্ভাবনাও ফাইনালে খেলার অনেক পার্সেন্টেজ দেখায়, সুপার কম্পিউটার হোক যেই হোক। অন্যদিকে বেলজিয়াম কিন্তু লাস্ট দুইটা ম্যাচ তারা অদ্ভুত পারফর্ম করেছে। প্যারাগুয়ের সাথে 2-0 ওরা হারছিল, ওইখান থেকে 3-2 জিতে আসা, প্লাস হচ্ছে ইউনাইটেড স্টেটসকে 4-1 হারানো ইজ সামথিং স্পেশাল। রুডি গার্সিয়ার টিম আমি বলবো যে ওই ম্যাচে তো বোধহয় একটা জেদও কাজ করেছে। হ্যাঁ, অবশ্যই ওইটা তো ছিলই। তো আমরা যদি এইভাবে দেখি, স্পেন আমরা দেখবো যে অ্যাকচুয়ালি কাজ করবে যে ওয়েটজাবাল হচ্ছে যে নট এ নাম্বার 9 বাট লিঙ্ক আপ স্ট্রাইকার, এবং ওর জায়গাগুলিতে ওলমো, ও যখন দুই দিকে ওভারলোড করতে যায় ওলমো তখন ওই স্পেসগুলোতে যায়। লামিন ইয়ামাল শুড বি দ্য মেইন ওয়েপন। এখন কথা হচ্ছে এই পর্যন্ত ইয়ামাল হ্যাঁ যেটা করছে এটা কাজেই যাচ্ছে, তবে আমি বায়ানার কথা বলবো, হি ইজ দ্য কি ইন দিস টিম নাও। ওদের নম্বরগুলো এরকম কেন, ওই 9-10 ব্যবহার না করার কারণ কি? এটা হচ্ছে যে প্লেয়ারদের পার্সোনাল চয়েস থাকতে পারে। যেমন মাসুদ 7 নম্বর জার্সি পড়তো সবসময়, লেফট ব্যাক সাধারণত 3 নাম্বার দিই আমরা। তো এটা হচ্ছে যার যার চয়েসের জন্য। তো আমি বললাম যে এইটার সাথে ম্যাচ আপ হবে যে পেড্রি, রড্রি, ওলমো এখানে আসবে। ডিব্রুইনা খেলবে কিনা আমরা জানি না, ডিব্রুইনা জাস্ট গত ম্যাচে স্টার্ট করে নাই, বাট এখানে ডি ক্যাটালিয়ার ও খুব ভালো করছে। আমার মনে হয় যে গত ম্যাচে লিঙ্ক আপ স্ট্রাইকার হিসেবে, বাট দুইটা উইং হচ্ছে ওদের বেস্ট, ট্রসার্ড এবং ডোকু। এরা কিভাবে করবে, এবং টিলেম্যান্স ইজ লিডিং ফ্রম মিডফিল্ড। তো আমি মনে করি যে এই ম্যাচটা যদি আমরা কিছু গত ম্যাচের দেখাই, ইন পজিশনের আমরা যদি স্পেনের দেখি বিল্ড আপটা লোতে, ওদের টিমের হাইট কি থাকে, এটা আমরা একটু জটিল জিনিস দেখাচ্ছি আজকে। হয়তো দর্শক একটু মানে বুঝবে হয়তো কম, বাট ফাইনাল থার্ডে গিয়ে তাদের টিমের লেংথ এবং উইথটা কি থাকে এটা দেখানো হচ্ছে। সেই তুলনায় লাইন ব্রেকিং, যেমন এখানে অ্যাটেম্পটেড লাইন ব্রেক বলতে আমরা বুঝি হচ্ছে ডিফেন্ডিং লাইন, অপোনেন্টের ফরওয়ার্ড লাইন, মিডল লাইন এবং ডিফেন্ডিং লাইন ভেদ করা যাওয়াটাই তো উদ্দেশ্য, কারণ ট্রাই টু এক্সপ্লয়েট দ্য স্পেসেস বিহাইন্ড দ্য ডিফেন্ডিং লাইন। সো এটাতে অ্যাটেম্প করেছিল 178 লাইন ব্রেকস স্পেন, তাদের কাজই হচ্ছে এটা। এবং এখানে যদি আমরা দেখি, এখানে হচ্ছে যে অ্যারাউন্ড দ্য ব্লক তারা করেছিল 74-এর মধ্যে 67 কমপ্লিট করেছে, এবং থ্রু দ্য ব্লক তারা 60-র মধ্যে 56 কমপ্লিট করেছে, এবং যেটা ওভার দ্য ব্লক এটা করেছে। বাট সেই তুলনায় আমরা যদি অ্যাটেম্পটেড গোল এটাতে আমরা না যাই, আমরা একবারে চলে যাই বেলজিয়ামেরটায়। বেলজিয়ামের এটা ছিল ইন পজিশনে তাদের টিমের মোটামুটি শেপ, তার একটু লেংথটা বড়, বাট এইখানে ডিফারেন্সটা হচ্ছে 130 লাইন ব্রেকসটা ওদের অনেক কম স্পেনের তুলনায়। তার মানে যত কম ব্রেক লাইন তত কম অপরচুনিটি ক্রিয়েশনের ব্যাপার থাকে। সো ওই জন্য আমি বলবো যে এটা ইট শুড বি আ ম্যাচ, যেটা মাসুদ অলরেডি বলছে যে 50-50 টাইট ম্যাচ হতে পারে। বাট স্পেন যদি এই টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হতে চায়, ফ্রান্সের মতো খেলা শুরু করতে হবে তাদের এই ম্যাচ থেকেই, তাহলে হয়তো
দেখবো যে খেলার রেজাল্ট অন্যরকম হতে পারে। খেলার ধরনে কি মৌলিক পার্থক্য আছে দুটো দলের? হ্যাঁ, অনেক পার্থক্য। একটা তো হচ্ছে যে কাছাকাছি পাসিং খেলাটা, কাছাকাছি পাসিং এর যে সুবিধাটা হচ্ছে ইউ লুজ দ্য বল ইউ ক্যান প্রেস ইমিডিয়েটলি, কারণ আমরা খুব কাছাকাছি মানে কি বলে এটাকে, কি প্রক্সিমিটির মধ্যে আছে, একদম ন্যারো প্রক্সিমিটির মধ্যে আছে। তো ওই জিনিসটা ওদের, বেলজিয়ামের আবার হচ্ছে যে উইং বেস খেলা, ট্রোসার্ড, ডোকু এদেরকে দিয়ে যাওয়া, এবং আমি মনে করি যে বেলজিয়ামের গত ম্যাচের পারফরমেন্সটা ওদের বেশ কনফিডেন্স দিবে, কিন্তু স্পেনের সাথে তাদের মেইন ব্যাটেলটা হবে মিডফিল্ডে। ওই জায়গাটা যারা জিতবে আমার ধারণা কন্ট্রোল থাকবে তারা বেশি। বাট স্পেনের কথা আমি একটা দিয়ে শেষ করব, সেটা হচ্ছে স্পেনের স্কোরিং সবসময় সমস্যা। এই যে গত ম্যাচে পেড্রো পরো গিয়া গোল করছে রাইট ব্যাক থেকে, সো স্কোরার যদি না থাকে, ওই ধরনের আনলাইকলি সোর্স থেকে গোল করতে হয়, কিছু কিছু ম্যাচে আপনি আটকে যাবেন। ওই স্কোরিংটা হচ্ছে স্পেনের মেইন প্রবলেম। বেলজিয়ামের ডিফেন্স কেমন করছে? ভালো করছে ওরা, ব্যাক ফোর আনচেঞ্জ গত 2 ম্যাচ ধরে, সো ভালোই করছে ওরা। এবং কোর্তোয়া পিছনে এখনও সে এত বড়, তার রিচ ভালো, এটা নিয়ে সে সাপোর্ট দিয়ে যাচ্ছে ব্যাক ফোরকে। ফলাফল কি হতে পারে? 2-1 স্পেন। দেখা যাক, এবার তো ফলাফল মেলানো বেশ কঠিন হচ্ছে। অবশ্য অনেক সময় একেবারে শেষ মুহূর্তে গিয়ে মিলে যাচ্ছে। অনেক অনেক ধন্যবাদ টিটু ভাই আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। কণা, আপনার কাছে ফিরে যাচ্ছি। মানজুর, জানেন যে আমাদের ফ্যামিলি ডে স্পেশালে আজকে আমাদের সঙ্গে সাবেক তারকা ফুটবলার মাসুদ রানা এবং তার পুরো ফ্যামিলি আছেন। মাসুদ ভাই, শুরুতে আপনার কাছে একটু যেতে চাই যে গোল্ডেন বুটের লড়াইয়ে যে দুজন এগিয়ে আছেন, লিওনেল মেসি এবং কিলিয়ান এমবাপ্পে, দুজনে 8 গোল, সমান গোল নিয়ে এগিয়ে আছেন, কিন্তু অ্যাসিস্টের দিক বিবেচনা করলে আবার এমবাপ্পে এগিয়ে। কিন্তু এখানে আরেকটা ব্যাপার হচ্ছে সমান ম্যাচ খেলেননি, মেসির একটা ম্যাচ কম আছে। তো কি হবে মনে হচ্ছে গোল্ডেন বুটের লড়াইয়ে কে এগিয়ে থাকবেন? হ্যারি কেনও আছেন ওই দৌড়ে। আমার মনে হয় যে যদি দুটো টিম ফাইনাল পর্যন্ত যায়, সেক্ষেত্রে দেখা যাবে যে আমার মনে হয় মেসি আগায় থাকবে, মানে মেসির গোল সংখ্যা বেশি হবে যদি ফাইনাল পর্যন্ত যায়। ফাইনালে কারা খেলবে, আপনার কি প্রেডিকশন? ফাইনালে তো আমার মনে হচ্ছে যে আবার গতবার মতো হয় কিনা, ফ্রান্স আর আর্জেন্টিনা। আর খেললে তখন কি হবে, রেজাল্টটা কেমন হতে পারে? আমি ওই ফাইনালে ফ্রান্সকে এগিয়ে রাখছি। কেন, মানে কারণগুলো কি? ফ্রান্সের আপনার খেলার স্টাইল এবং ওদের যে রিজার্ভ ব্রেঞ্চ সব কিছু মিলে, আর এমবাপ্পে খুব দুর্দান্ত ফর্মে আছে, বিশেষ করে ওদের যে ফরওয়ার্ড লাইন। আর এক মেসি নির্ভর আর্জেন্টিনা, সেই যেখানে আমরা ফ্রান্স দেখেছি, যেখানে উসমান দেমবেলে আছে, কিলিয়ান এমবাপ্পের পাশাপাশি এবং ওলিসেও আছে তাদের, সো একটা ভালো টিম। লোপাপা বোধহয় একমত হতে পারছেন না। গতবারের মতো হলে আর্জেন্টিনা মনে হয় চ্যাম্পিয়ন হবে, ওদের কপাল ভালো। আর্জেন্টিনা কি কপালের জোরে এতদূর আসলো? তারপরেও একটা লাখ ফেভারের মনে হয় কাজ করে। আমি কিন্তু শুনেছি কিন্তু লোপাপার ব্রাজিলের পরে কিন্তু মেসির খেলা ভালো লাগে, সো ব্রাজিল ফ্যান মানেই কিন্তু মেসি হেটার্স না, তাই তো? যে ভালো তাকে ভালো বলতে হবে না। কিন্তু মেসি নির্ভরতা নিয়ে যে কথা হচ্ছে ঘুরে ফিরে, জর্ডান ম্যাচ ছাড়া বাকি সবগুলো ম্যাচেই মেসিকেই দিনের শেষে ম্যাচ ঘোরাতে হয়েছে। এইটা আসলে মেসির এখনকার যে বয়স, আমি জানি না গত ম্যাচে তাকে কি আপনার ক্লান্ত মনে হয়েছে? গত ম্যাচে ওকে আমার একটু বিরক্ত মনে হয়েছে। কেন? মানে ও যখন মিস করলো, পেনাল্টিটা যখন মিস করলো না, এত ওর কপালে এটা কি যে গোল হয়ে গেল, মানে গোল মিস করলাম, মানে ভিতরে এটা কী কাজ করছিলাম আমি, মানে এই বয়সে, মানে ও লাস্টে না খেলার, এরপরে তার খেলছে না, বা একটা ভীতি আর্জেন্টিনা হেরে গেলে কি হবে, এই জন্য এটা হয়তো আমার কাছে মনে হচ্ছে কম বয়স হলে এটাই জিনিসটা হতো না, টেনশন থাকে। যত ম্যাচ এগোচ্ছে স্বাভাবিকভাবেই তো ক্লান্তি আসাটা স্বাভাবিক। তারপরেও মেসি সাধারণ হয় না, তো দেখি না। আপনার কি মনে হয় মেসি আর শেষ পর্যন্ত, ফাইনাল পর্যন্ত আর্জেন্টিনা যদি যায়, এই স্ট্যামিনা ধরে রাখা এবং যেভাবে পুরো দলটা আসলে তার উপর নির্ভরশীল, সেই চাপটা সামলানো কতটুকু সম্ভব হবে? যেহেতু মেসি তো মানে এগুলো তো অভ্যস্ত, ফাইনাল যে খেলেনি এমন না, লাস্ট ওয়ার্ল্ড কাপে ফাইনাল খেলছে। আমার মনে হয় আর্জেন্টিনা টিমটার ব্যালেন্স অনেক ভালো, মানে মেসি কিন্তু প্রেস কম করে বা করে না, তখন ওর জায়গাগুলো যে নিয়ে অন্য প্লেয়ারগুলো যোগে সাপোর্টটা দেয় আর্জেন্টিনার, ওই লিঙ্ক আপ প্লেটা অনেক ভালো। আমার মনে হয় মেসির ওই কষ্টটা, ওই দিক দিয়ে টায়ার্ডনেসটা একটু কমে যায়। বাট হ্যাঁ, 90 মিনিটের পর খেলা একটু টাফ, বয়স হয়েছে, প্রত্যেকটা প্লেয়ার বয়স তো ক্যাচ করবেই, স্বাভাবিক। মেসিও ওটার বিপক্ষে না। সো আমার মনে হয় আর্জেন্টিনা টিমটার মানে স্কালোনির আইডিয়াটা খুব ভালো। ও আর কি মেসির যে উইকনেসটা, ও প্রেস করতে পারবে না স্বাভাবিক বয়স অনুযায়ী, ওটা ও অন্য প্লেয়ারদের দিয়ে যেভাবে ম্যানেজ করছে,
ওটা অনেক রিমার্কেবল আসলে। স্কালোনিকে গত ম্যাচের একটা পর্যায়ে মনে হচ্ছিল যে খুব ভেঙে পড়েছেন এবং সচরাচর উল্লাস করতেও তাকে খুব একটা দেখা যায় না এবং আবেগের প্রকাশ আমরা দেখলাম। স্কালোনির এই যে গেম প্ল্যান এখন পর্যন্ত, সেটা শেষ পর্যন্ত ট্রফি জেতার মতো কিনা? বাবা যেটা বলছিল, যদি ফ্রান্স আর আর্জেন্টিনা মুখোমুখি হয় তাহলে হয়তো একটু ডিফিকাল্টিস ফেস করতে হতে পারে। তার আগ পর্যন্ত হ্যাঁ, এটা সাপোর্টিভ আমার কাছে এখনো মনে হচ্ছে ওনার গেম প্ল্যান। সেমিফাইনালে কি হবে? না, দেল পাস ইট আই থিংক। আচ্ছা, আই এম ভেরি কনফিডেন্ট এই ব্যাপারে। পুরো পরিবারের একসাথে খেলা দেখা হয় তো তখন কি হয়, মানে তখন সিনারিওটা কি থাকে? এখন এই যে এখন তো মাইক্রোফোনটা একটু কাছে। সরি, টিমটা তো নাই, ওই খেলা পর্যন্ত বলতে পারবো। এখন একটু কিন্তু আমরা দুজন খুব চিল্লাচিল্লি করি। ব্রাজিল খেলা ছিল, মাঝখানে আমরা খুবই যেদিন হেরে চিল্লাচিল্লি গেল। করি। মানে মোটামুটি সে একদমই ঠান্ডা মাথার, তার অভিব্যক্তি বোঝা যায় না, কোন দল সেটাও বুঝবেন না সহজে। আচ্ছা, তার মানে কার টিমটা বেশি শক্তিশালী? আমি একটু আপুর কাছে জানতে চাই, কারণ হচ্ছে মা ছেলে একদল, বাকি তিনজন একটু সফট আর্জেন্টাইন, কিছু একদম অ্যাগ্রেসিভ আছে। ব্রাজিলের লাস্ট ম্যাচটায় আম্মু আর ছেলে দুইজনেরই খুবই মনে হচ্ছিল যে কিছু মিম ভাইরাল হয়েছিল না ওই দিন, যে হার্ট ফাউন্ডেশন আমার বাসার নিচে অ্যাম্বুলেন্স পাঠিয়ে দেয় না, আমাদের বাসাটা ছিল ইমোশনাল কোনো মুহূর্ত তৈরি হয়েছিল? হ্যাঁ, আই থিঙ্ক দুইজনই আসলে খুবই মেন্টালি ডিভাস্টেটেড হয়ে গেছে, এটা আসলে কল্পনাও করতে পারেনি হয়তো। আমরা আজকে যাকে মিস করছি, আমার আরও একটা ভাই, ও হচ্ছে সবচেয়ে স্ট্রং আর্জেন্টাইন ফ্যান আমাদের বাসার, এবং ও সবচেয়ে বড় রেজ বেইটারও বাসার। সবচেয়ে বেশি রেজ বেইট আম্মুকে আর আম্মুর আরেক ছেলেকে ওই করে থাকে যে এ কি রাইভাল টিম নিয়ে তাহলে খুব হয় বাসায়। ওই একজনই হচ্ছে রাইভাল টিম নিয়ে এই যুদ্ধ খুঁটিনাটিটা লাগে। যেমন ওই দিন আর্জেন্টিনা জাপানের খেলা, সে কি করছে, জাপানের জার্সি পরে এসে তার আম্মুর পাশে বসে পড়ছে। তখন মানে আম্মু চিন্তা করো না, আমি তো আছি, পাশে টাকা দেখে ও জাপানের জার্সি পরা। ভাত বন্ধ হয় না এসব করলে? মায়ের খাওয়ার মতো তো। মানে আপনাকে খেপানো যায় তাহলে হ্যাঁ, সহজে, মানে এই জন্য ও একদম ঠান্ডা মাথা, ও কিন্তু কোনো চিল্লাচিল্লি করে না। মানে এই ছেলেটা কোনো চিল্লাচিল্লি করবে না। মানে আম্মু অনেক ঠান্ডা মাথা। ইমোশনাল, মানে হ্যাঁ, আম্মু ব্রাজিলের খেলার সময় আপনি মানে দেখলে আপনার খুব অবাক লাগতো। আম্মু অন্য রুমে গিয়ে আমি বলছি আর খেলা দেখবো না, আমার পক্ষে আর সম্ভব না। সে দোয়া দৌড় পড়া শুরু করে দিছে, অলমোস্ট পুরো টাইমই সে মোনাজাতে ছিল। এবং টানা হলুদ পড়া দেখে বুঝতে পারছি যে হলুদের প্রতি হ্যাঁ, যে এটা ভালোবাসা। আমি একটা স্কুলে আছি, ওরাও জানে যে আমি প্রতিদিন এখন হলুদ পরে যাচ্ছি, প্রতিদিন হলুদ। আম্মু এখনো ডিটারমাইন্ড, খেলা শেষ না হওয়া পর্যন্ত এই হলুদের স্ট্রিক কন্টিনিউ হবে। হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ মাসুদ রানা ভাই এবং আপনার পুরো ফ্যামিলিকে। একটা জমজমাট আড্ডা আমরা ফ্যামিলি ডে স্পেশালে দিয়েছি। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আমাদের এই আয়োজনে একসাথে হওয়ার জন্য। মনজুর, আমরা আমাদের দর্শকদের জন্য অনলাইন কুইজ থাকে প্রতিদিন, এবং সেই অনলাইন কুইজ আজকেও আপনাদেরকে একটু জানিয়ে দিতে চাই। আমাদের আজকের প্রশ্ন হচ্ছে, আর্জেন্টিনা দলে লিওনেল মেসির সুরক্ষা কবচ বা বডিগার্ড বলা হয় কোন ফুটবলারকে? আপনাদের জন্য অপশনগুলো হচ্ছে এনজো ফার্নান্দেজ, রদ্রিগো ডিফল এবং ম্যাক অ্যালিস্টার, লিয়ান্দ্রো পারেদেস। আপনাদের সঠিক উত্তর যেটি, সেটি আপনারা আমাদের অনলাইনে ভিজিট করে facebook.com/sports24team এই ঠিকানায় পাঠিয়ে দিবেন, এবং সঠিক উত্তরদাতার জন্য থাকবে আকর্ষণীয় পুরস্কার। এবং গতকালের বিজয়ীর নাম যদি একটু মঞ্জুর জানান আপনি। গতকালের বিজয়ী হয়েছেন, আমার কাছে কি কাগজটা আছে? ফাহিম আহমেদ, আমরা নামটা দেখছি নিচে। ফাহিম আহমেদ হয়েছেন গতকালকের বিজয়ী, আপনাকে অভিনন্দন জানাচ্ছি এবং একই সাথে আজকের মতো বিদায় নিচ্ছি। আপনারা দেখছিলেন আই গেস ইউনাইটেড প্রেজেন্টস আলটিমেট ওয়ার্ল্ড কাপ। ধন্যবাদ সবাইকে।